আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব আর মাত্র 2 বছর পরেই। মার্চ এলেই শুধু আমরা স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের কথা বলবো, বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, মার্চ মানে মুক্তিযুদ্ধের শুরু, মার্চ মানে স্বাধীন দেশের পতাকা আর স্বাধীনতার ইশতেহার, সবশেষে স্বাধীনতার ঘোষণা। মার্চ মানে 7ই মার্চ, মার্চ মানে 25 মার্চের কাল রাত, মার্চ মাস জুড়েই মুক্তিযুদ্ধের প্রস্তুতি। কিন্তু স্বাধীনতার 48 বছর পর আমরা মার্চ মাসে কি আবদ্ধ থাকবো শুধু 71-এর স্মৃতিচারণে? অবশ্যই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে, কিন্তু যে তরুণদের মনে আমরা রোপণ করেছি মুক্তিযুদ্ধের চেতনার বীজ, যে তরুণকে উৎসাহিত করছি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে, তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করব আমরা? জাতির জনকের সোনার বাংলা গড়তে কি অঙ্গীকার আমাদের দরকার? কিভাবে আমরা যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারবো, তা আলোচনার দরকার আছে বই কি। কারণ যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, তখন তো একটি উন্নত আধুনিক রাষ্ট্রের নাগরিক হতে চাইব আমরা। তার জন্য কি প্রস্তুতি আছে আমাদের? কি অঙ্গীকারে তরুণরা এগিয়ে যাবে? এসব প্রশ্নের জবাব খুঁজতেই স্বাধীনতার মাস জুড়ে আমাদের আলোচনার বিষয় মুক্তিযুদ্ধের নতুন শপথ। আর এ নিয়ে আজ সমাপনী পর্বে আমরা আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন 3 প্রজন্মকে। আমাদের সঙ্গে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবং মুক্তিযোদ্ধা এম এ হাসান। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধার সন্তান মেজর জেনারেল খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদ। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে আরও আছেন শহীদ মধুসূদন দের নাতনি মধুপতি দে বর্ণিল। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা এই 3 প্রজন্মের সাথেই কথা বলবো। এই মাসের শুরু থেকেই আমরা এই আলোচনার সূচনা করেছি। গত পর্বগুলোতে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হয়ে এসেছিলেন কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, আসিফ মুনির, শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম, শাওন মাহমুদ, হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, শ্যামল নাসরিন চৌধুরী, ইমামুজ্জামান বীর বিক্রম, ব্যারিস্টার তুরিন আফরোজ, মোহামিদ, ব্যারিস্টার শাহ আলী ফরাদ, মফিদুল হক, অধ্যাপক মেঘনা গো ঠাকুরতা, এম হারুনুর রশিদ বীর প্রতীক, মুনির হাসান, নাসিরুদ্দিন ইউসুফ, ইমাম হোসেন, এবি তাজুল ইসলাম এমপি এবং মোহাম্মদ আনোয়ার হোসেন বীর প্রতীক। আজকের পর্বে আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। চেতনা আর বিবেক দুটোকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমার মুক্তিযুদ্ধ এগিয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষ যে আজকে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, তার বাবা দাদারাও তো কষ্ট পেয়েছে 71-এ। কেন হয়েছিল, কিসের মুক্তির কথা, মুক্তির যে যুদ্ধ, সেই কথাগুলোর ব্যাখ্যাগুলোকে এবং দরকার হলে দৃষ্টান্তগুলো নিতে হবে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। সেখান থেকে নিয়ে যদি আমি নতুন করে রিকনস্ট্রাক্ট করতে পারি, তখন কিন্তু একটা মানে নতুন আধুনিক বিজ্ঞান মনস্ক যাই বলতে চাই, মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট তখন তৈরি হবে। 71কে ধরে যদি বিচার করি তাহলে একটা পর্যায়ে আসে, আর 71কে বাদ দিয়ে তো আসলে কোনো কিছু হয় না। 71ই তো আমাদের পরিচয়। যার 71 নিয়ে সংশয় আছে, সে আত্মপরিচয় নিয়ে তার সংকট আছে। প্রতিটি যোদ্ধা যারা যুদ্ধ করেছে, সামরিক হোক বেসামরিক হোক, সে কৃষক হোক, সে ক্ষেত মজুর হোক, যেই হোক, সেটাকে স্বীকৃতি দিতে হবে মুক্তিযোদ্ধা হিসেবে। আর জন্য এই দেশের মানুষ বঞ্চনার শিকার না হয়, আর জন্য এই দেশে কোনো বৈষম্য না হয়, এগুলো শিখবে কোথা থেকে? শিখবে এই মুক্তিযুদ্ধের এই আদর্শ থেকে। অ্যানালিসিস করে দেখেন এই 48 বছরের মধ্যে গত 15 বছরে মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের সপক্ষের যে শক্তি, যে অগ্রগতিটি করেছে, গত বাকি 30 বছরে সেটি হয়নি। আজকে বিশ্বে আমরা দাঁড়ালে ভারতের পাশের বাংলাদেশ কেউ বলে না, এখন বাংলাদেশকে বাংলাদেশ বলেই ডাকে। একটা সম্মানজনক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে মূল্যায়ন করতে হবে। যুগে যুগে আমরা দেখেছি এত ভুয়া মুক্তিযোদ্ধা এসেছে, সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের থেকে দেশকে বাঁচাতে গেলে কিন্তু সত্যিকার মুক্তিযোদ্ধাদের কাহিনীগুলো আমাদেরকে রাখতে হবে। বাংলাদেশই পৃথিবীতে একমাত্র দেশ যে দেশে স্বাধীনতার বিরোধিতা করেও রাজনীতি করা গেছে, দেশের জন্মের ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করার অধিকার পেয়েছে কোনো গোষ্ঠী বা কোনো দল বা কোনো মতাদর্শের মানুষ। এইটা পৃথিবীর আর কোথাও কখনো হয়নি। বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম, যেটা 47 সাল থেকে 71 পর্যন্ত হয়েছে, এই পুরো সংগ্রামটা আপনাদের দেখতে হবে, বঙ্গবন্ধুকে আপনাদের মানতে হবে। আমাদের বিভিন্ন ধরনের যুদ্ধ চলছে, তাই না? আমাদের সংগ্রাম, ব্যক্তিগত সংগ্রাম, তারপরে সামাজিক সংগ্রাম, অর্থনৈতিক সংগ্রাম। তো এই সংগ্রামের মধ্যেও যে ইন্সপিরেশন বা স্পৃহা যোগান, এটা মুক্তিযুদ্ধই দিতে পারে। মুক্তিযুদ্ধ এমন একটা গৌরবের জায়গা এবং একটা অশেষ গর্ব এবং পরম বেদনা
আর তার সঙ্গে একটা অসাধারণ প্রতিরোধ স্পৃহা। শুধু যারা যুদ্ধ করছেন সেটা জানলে তো হবে না, কারা আমাদের বিরোধিতা করছেন, কারা আমাদেরকে পিছনে টেনে রাখতে চাইছে, কোন শক্তির বলে বলিয়ান হয়ে ওরা 75 সনে জাতির পিতাকে সপরিবারে মেরে ফেলছে। মার্চ মাস আসলে এই মুক্তিযুদ্ধ পুনরুজ্জীবিত হয়, আবার ভাটা পরে আবার ডিসেম্বর আসলে এটা পুনরুজ্জীবিত হয়। এটার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আমি মনে করি হত্যাকারীদের ফাঁসি ঝুলানোর মধ্য দিয়ে প্রতিশোধ না, প্রতিশোধ হবে সেদিন যেদিন মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ব, বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ গড়ব। মুক্তিযুদ্ধ যেই পথে আমাদেরকে হাঁটার জন্য নির্দেশ দিয়েছিল, প্রেরণা জুগিয়েছে, বঙ্গবন্ধু যে পথে আমাদেরকে হাঁটতে বলেছে, আমরা সেই পথে হাঁটিনি। মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম শুধু আমাদের জন্য নয়, আমরা যুদ্ধ করেছিলাম আমাদের জাতির জন্য, আমাদের প্রজন্ম জাতির জন্য, এবং বর্তমানে যারা নতুন প্রজন্ম তাদের জন্য। আমরা তো 9 মাস লাগছে দেশটা যুদ্ধ স্বাধীন করতে, প্রবলি এই প্রজন্ম যদি তখন থাকতো তারা বোধহয় 6 মাসে করে ফেলতো। দে আর মোর ভাইব্রেন্ট, মোর এফেক্টিভ, দে আর মোর দেশপ্রেম তাদের কোনো অংশই কম না। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশনে দেখানো ফোন নাম্বারে। ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি দেখতে চাইলে সরাসরি ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের আলোচনা। আজকের সমাপনী দিবস আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন মাজেমিন খালেদ, ডাক্তার এম এ হাসান এবং মধুবতী যে বনিল। আমি এম এ হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাইবো। একজন মুক্তিযোদ্ধা আছেন, দুই দিকে দুই প্রজন্ম আমাদের সঙ্গে আছেন। আমরা যেটি বলছিলাম যে মুক্তিযুদ্ধের এখনকার শপথ কী হবে। আপনি যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করে দিয়েছেন, সেই দেশে এখনও আপনাকে আমরা পেয়েছি। এখন আপনি কি বলে যাবেন আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে, শপথকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে? কি হবে এখন আমাদের নতুন শপথ? দেখুন, শুরুতে আমি ৭১-এর শহীদ এবং আজকে যারা অগ্নিদগ্ধ তাদের প্রতি আমি সমবেদনা এবং তাদের প্রতি আমাদের সহমর্মিতা প্রকাশ করে শুরু করছি। আমাকে জানতে হবে, আমাদের জানাতে হবে মুক্তিযুদ্ধের চেতনাটা কি ছিল, শহীদের স্বপ্ন কি ছিল। আমরা কি সত্যি জানি আসলে চেতনাটা কি? অনেক চেতনার কথা শোনা যায়, আসলে চেতনাটা কি? হোয়াই ডিড ইউ ফাইট? আমরা কেন যুদ্ধ করেছিলাম? তার আগের 23 বছর সংগ্রামটা কি ছিল? পিছনের কি প্রেক্ষাপটে আমরা যুদ্ধে গিয়ে করেছি, কি স্বপ্ন দেখে যুদ্ধ করেছি, তাহলেই বুঝতে হবে যে আমাদের কি পাওয়া উচিত ছিল, কি পেয়েছি এবং কি কার জন্য আমরা কাজ করব এবং কিভাবে সেটি অর্জন করব। প্রত্যেকটা ধাপে ধাপে চিন্তা করতে হবে। আমি যেটা মনে করি যে ৭১-এ আমরা বড় দাগে আমি বলবো যে 4টা এইচের জন্য যুদ্ধ করেছিলাম। এটা হলো হিউম্যানিটি, হিউম্যান রিগার্ড, হিউম্যান রাইট এবং সিভিল রাইট। আর একটা হলো ন্যায়, সত্য এবং সাম্য। কেন আমরা পাকিস্তানের সাথে সাম্য বঞ্চিত হয়েছিল, বৈষম্য ছিল, মানব মর্যাদা ছিল না, আমাকে পদদলিত করেছে, মেরে ফেলেছে, সেই জন্য আমি যুদ্ধ করতে গিয়েছি। এবং আমরা আমাদের ন্যায়ের, আপনার যে স্বাধীন রাষ্ট্রের জন্য আমরা সবাই লড়েছি সেদিন। আমাদের সবার স্বপ্ন ছিল একটি সার্বভৌম বাংলাদেশ, যেখানে আমাদের মর্যাদা সুউচ্চ থাকবে, যেখানে আমাদের ন্যায়ের অধিকার, সত্যের অধিকার প্রতিষ্ঠিত থাকবে, যেখানে যে কৃষক, ৮০% কৃষক আমাদের সাথে লড়েছে, তার সাথে আমার সাথে বৈষম্য সর্বনিম্ন পর্যায়ে থাকবে। অর্থাৎ সাম্যভিত্তিক সমাজের জন্য যুদ্ধ করেছি এবং সেই স্বপ্ন দেখি কিন্তু সেই ৮০% লোক কিন্তু আমার সাথে যুদ্ধ করেছে। আমরা যদি আজ সাম্যভিত্তিক সমাজ তৈরিতে যদি আমরা ব্যর্থ হই, যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে বলতে হবে আমরা কিন্তু ওই ৮০% মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা করছি। এটা হলো প্রথম কথা। আমি যদি এখন একটি ইনক্লুসিভ সোসাইটি না করতে পারি, যেখানে কিনা মানুষের মর্যাদা থাকবে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে আমি যদি একটি প্রসেসের মধ্যে ইন্টিগ্রেশন না করতে পারি, এই ভেদ জ্ঞান, যে ভেদ জ্ঞানকে ভিত্তি করে পাকিস্তানরা আমাদের প্রতি নির্মম অত্যাচার চালিয়েছে, এই ভেদ থেকে বেরিয়ে এসে সমস্ত রাষ্ট্রকে এটি একক সত্তা হিসেবে থাকতে হবে, তাহলে আমরা এগোতে পারবো। সেই সত্তা হলো বাঙালি সত্তা, এবং সেই সত্তাটি হলো বাঙালি সত্তা, সেটি রাজাকারের সত্তা না। আজকে যদি রাজাকার যদি ক্ষমতায় আসে, সে যদি সে বা তার ছেলে, মেয়ে বা উত্তরসূরি যদি, কিংবা পাকিস্তানি যে যাদের সাথে যারা ছিল তাদের উত্তরসূরি যে কোনো না কোনোভাবে লাভজনক পদে আসে, ক্ষমতায় আসে এবং সেদিকে ক্ষমতার চর্চা করে, বা লুটেরা সংস্কৃতি রাষ্ট্র পরিচালনার অংশীদার হয়, বা লুটেরা শক্তি যে উত্থান হয়, যে লুটেরাদেরকে আমরা বর্জন করে স্বাধীনতার জন্য লড়েছিলাম, আপামর জনতা,
এবং 69 থেকে পেছনে যত আন্দোলন হয়েছে, লুটের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তাহলে আমি বলবো যে আমরা ব্যর্থ হয়েছি। আমি জনগণের কাছে এবং সবার কাছে বিচারের ভার দেবো, দেখবার জন্য যে আমরা আসলে কতটুকু সমর্থ হয়েছি। আমরা কিন্তু অনেক কিছু অর্জন করেছি, অনেক উন্নয়ন হয়েছে, আপনার স্ট্রাকচারাল উন্নয়ন হয়েছে, আপনার প্রবৃদ্ধি বেড়েছে, অনেক সূচকে গেছে। কিন্তু এই সূচকগুলো কতটুকুন আসলে ওই বৈষম্যের বিষয়টাকে কতটুকুন প্রকাশ করে, এটা কিন্তু একটা দেখার বিষয়। এবং কতটুকুন আমরা নিরাপদ আছি, আজকে আমরা যে শহরের মধ্যে শহর ব্যবস্থাপনা আছে সেখানে আমরা কতটুকুন আছি, আমরা যে গণতন্ত্রের কথা জন্য যুদ্ধ করেছি, আমরা কতটুকুন কালেকটিভ গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটা কিন্তু দেখার বিষয়। শাসন পরিচালনা পদ্ধতিতে কতটুকু জনগণের মতামত প্রতিফলিত, এগুলো কিন্তু দেখার বিষয়। কেননা আমরা কিন্তু সেই দিকে একটা সিভিলিটি দিকে যেতে চাচ্ছি, সিভিলাইজেশন দিতে চাচ্ছি। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি মধ্যে থাকতে চাই না। এবং আমাদেরকে অবশ্যই উইচ হান্টিংয়ে জড়াবো না, তবে 71-এর ঘাতক, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী যারা আছে তাদের যেমন বিচার করতে হবে, যারা অর্থাৎ সেই সময় যারা কোলাবরেটর, সেই বিচারও শুরু হয়েছে কিন্তু অনেকদিন পর, অনেকদিন পর। তারপর এই সরকারের হয়েছে, সেটা একটা বিশাল একটা। আপনাকে একটা কথা আমি শেষ করব, সেটা হলো মুখ্য অপরাধী যাদের বিচার ছাড়া আজকে যেটা আমরা বলছি, তাদের বিরুদ্ধে আপনার অভিযোগ প্রতিষ্ঠা ছাড়া এবং যে গণহত্যার স্পটগুলো সেগুলি যদি আমরা আইডেন্টিফাই ছাড়া, পাকিস্তানি যে সামরিক বাহিনীর 369 জনের মতো তালিকা রয়েছে, তা আমরা গণহত্যা প্রতিষ্ঠিত করতে পারবো না যদি না তাদের বিচার না করি, তাদের কথা যদি উল্লেখ না করি, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে থাকবো। আমরা আবার ফিরবো। আমি মাহাজামিন খালেদ আপনাকে যেতে চাই, শহীদের সন্তান হিসেবে, শহীদ ঠিক না, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে। আপনার বাবা পরে মারা গিয়েছিলেন, সেটাও একরকম, সেটা অনেকটা অন্য আলোচনা বিষয়, কিন্তু আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এম এম হাসান একজন মুক্তিযোদ্ধা। আপনি কিভাবে দেখেন এত বছর পরে আমরা মুক্তিযুদ্ধের সন্তান যারা আছেন আপনারা, তারা কিভাবে এগিয়ে নিতে চান? কারণ আপনারও এখন কিন্তু একটা দায়িত্ব, আপনার পরবর্তী প্রজন্ম হয়েছে, আপনার সন্তানও এখন বাংলাদেশের একজন নাগরিক এবং দেশ গড়ার কাজে তারও একটি দায়িত্ব চলে গেছে। আপনি কিভাবে উত্তরাধিকার বহন করেন, পরবর্তী প্রজন্মের কাছে আপনি কি দিতে চান? আপনি কিন্তু একটা মাঝামাঝি জায়গায় আছেন। আপনাকে ধন্যবাদ। আমি আজকে স্বাধীনতার মাসে সকল মুক্তিযোদ্ধা সহ গত পরশুদিন যে বনানীতে যারা মারা গেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমরা যখন ছোট ছিলাম, বড় হচ্ছিলাম, সেই সময়ে কিন্তু আমরা স্বাধীনতার একটা মানে যখন ইতিহাস পড়তাম, সেই স্বাধীনতার যে ইতিহাস ছিল সেটাই তো বিকৃত ছিল, সেই ইতিহাস পড়েই কিন্তু আমরা বড় হয়েছি। তো সুতরাং আমাদের একটা বড় জেনারেশন খুব কনফিউজ ছিল, যেহেতু আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমি জানতাম, কিন্তু আমরা কিন্তু পরিবারে সবসময়, পরিবারের বাইরে যখন দেখতাম অনেকেই কিন্তু জানতো না, কারণ তারা তো ইতিহাস বই যা দেখতো সেটাই তখন 75-এর পরবর্তী টাইমে, সেই টাইমে যখন তারা দেখলো যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আসলে আজকের এই প্রোগ্রামে আমি আপনাদেরকে এটাও বলতে চাই, এর মধ্যে মনে হয় আপনাদের একজন স্পিকার এই প্রোগ্রামে এসেছিল, সে বলেছে যে আমি কোনো একটা বক্তৃতাতে বলেছি, ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু আমি আজকে একটু ক্লিয়ার করে দিতে চাই, আমার বাবা কোনোদিনই স্বাধীনতার ঘোষক ছিল না, এবং উনি তখন কুমিল্লাতে ছিল সেটি। কিন্তু এটার পরে হয়েছে কি, আমার ফেসবুক হ্যাক হয়েছে এবং ওটার তখন তারা এই জিনিসটাকে ইউজ করেছে, আমার মনে হয় এটা ভুল বোঝাবুঝি হয়েছে। যাই হোক, তো আমার মনে হয় যে এই একটা ভুল বোঝানোর ব্যবস্থা কিন্তু 75 সাল থেকে হয়েছে, যেটা মানে সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা আমাদের করতে হবে, বিকজ আমরা আর এই বিকৃত ইতিহাস নিয়ে আমাদের যারা পরের প্রজন্ম আছে তাদেরকে আমরা আর দিতে চাই না, এবং এটা হবেও না, বিকজ আমাদের এই আওয়ামী লীগ সরকার গত 10 বছর ধরে এর জন্যে যাতে এই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আমরা ধরে রাখতে পারি তার জন্য অনেক কাজ করেছে। আমার মনে হয় আরও কাজ বাকি আছে। এখন কিন্তু পাঠ্য বইতে আমরা দেখছি যে ইতিহাস, এবং সেই পুস্তকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কিভাবে থাকবে তার জন্য কমিটি গঠন হয়েছে 2010 সালে এসে, 71 স্বাধীন হওয়ার পর এতদিন লেগে গেল। আসলে চাচা যে বললেন যে রাজাকাররা এখনো আছে, আসলেই খুব দুঃখজনক যে এখনো 2018 সালে বসে আমরা দেখি, মানে ইলেকশনের ঠিক আগে, যে তারা জামাতে ইসলাম রাজাকার যারা ছিলেন তারা এখনো রাজনীতিতে আসছেন, এবং আমাদেরই যারা মুক্তিযুদ্ধ করেছিল একটা পার্ট, তারাই তাদেরকে এনকারেজ করছে। তো এটা তো খুবই দুঃখজনক আমাদের, যে আমাদের মধ্যেই যারা মুক্তিযুদ্ধে বিলিভ করে তারাই
তাদেরকে প্রমোট করছি। তার মানে আমরা কি করতে চাচ্ছি? আমাদের মধ্যে দুই ভাগ আছে এখনো, এবং আমাদের মধ্যে এখনো সেই চক্র কাজ করছে যারা এখনো আমাদের বাংলাদেশকে পাকিস্তানে নিয়ে যেতে চাচ্ছে। তো সেই দায়িত্ববোধ এখন নতুন প্রজন্মের কাঁধে এবং আমাদের এবং এই জন্যই আমাদের কথা বলতে হবে, সঠিক তথ্য দিতে হবে। এবং এখন ডিজিটাল যুগ, আমার মনে হয় সঠিক তথ্য দেওয়া খুব একটা কঠিন কিছু না, খুব ইজি। এবং একটু আগে দেখলাম আমাদের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন তাজুল ইসলাম, উনিও বললেন যে আসলে এখনকার প্রজন্ম আমাদের থেকে অনেক ফাস্ট। ওই যেই যুদ্ধ আমরা 9 মাসে করেছি তারা এখন হয়তো 6 মাসে শেষ করে দেয়। আসলেই সত্যি কথা, এটা এত ফাস্ট হবে এখন। আমি একটু এই পর্ব শেষ করার আগে এই পর্ব একটু মধুমতি দেব অনিল, আপনি যদি অল্প করে বলেন যে আপনি কিভাবে দেখেন মুক্তিযুদ্ধটাকে? আপনি তো শহীদ পরিবারের সন্তান হিসেবে, উত্তরাধিকার হিসেবে আপনার বাবা, তারপরে আপনি এখন আছেন, মধুসূদন দে আপনার দাদু হয়, আপনি কিভাবে দেখেন মুক্তিযুদ্ধের বিষয়টিকে? আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে যে 3 প্রজন্মকে এখানে রিপ্রেজেন্টেটিভ করে আনার জন্য। এবং স্বাধীনতা দিবস কিছুদিন আগেই গেল, স্বাধীনতা দিবসে সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা সকল আত্মত্যাগীর প্রতি, এবং বনানীতে যারা নিহত হলেন তাদের প্রতিও আমার শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। মুক্তিযুদ্ধ আসলে আমার কাছে শুধু একটা চেতনা নয়, মুক্তিযুদ্ধ আমার কাছে একটা আত্মত্যাগীদের একটা বিশাল স্থান গড়ে উঠেছে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। এবং আমার মনে হয় আমার প্রথম প্রজন্ম হচ্ছে মুক্তিযুদ্ধের আত্মত্যাগী, এবং আমরা যারা দ্বিতীয় প্রজন্ম এবং তৃতীয় প্রজন্ম তারা হচ্ছে এর সুফলভোগী। সো আমার মনে হয় যে আমরা অনেকাংশে অনেক লাকি যে আমরা এই সুফলটা ভোগ করতে পারছি এবং বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পাচ্ছি। আর বাংলাদেশকে আমরা যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথা, 72-এর সংবিধান অনুযায়ী আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, দাদু যে কথাটি বললেন যে আমাদের মুক্তিযুদ্ধ গড়িয়ে উঠেছিল ন্যায়, সাম্য ও সত্যকে ঘিরে, 72-এর সংবিধানও সেই রূপরেখাটা আমাদেরকে দেখায়। এবং সেখানে আমরা দেখতে পারি যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে চলবে। আমরা একটু বিরতিতে যাই, বিরতির পরে এসে আপনি দিয়ে শুরু করব। দর্শক, এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গে আছেন মধুমতি দে, আমাদের সঙ্গে এম এ হাসান, এবং আছেন আমাদের সাথে নাজমিন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন শপথ। এই নিয়ে আমাদের সঙ্গে আছেন ডাক্তার এম এ হাসান, নাজমিন খালেদ এবং মধুমতি দে বর্নিল। আমি আপনাকে থামিয়েছিলাম, আপনি জানতে চাচ্ছেন যে আপনি এই প্রজন্ম হিসেবে মুক্তিযুদ্ধ কীভাবে দেখেন? আপনি 72-এর সংবিধান বলছিলেন। হ্যাঁ, 72-এর সংবিধান অনুযায়ী আমাদের গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে একসাথে রাখার কথা, এবং আমরা এই বিষয়টিকে একসাথে রেখেই আগাতে চাই সামনে। এবং সকল শোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, যেই বিষয়গুলো এখন আমাদেরকে বারবারই ঘিরে আসছে। যেমন এই 2 দিন আগে বনানীর যে ঘটনাটা, সেটা আমাদেরকে ইফেক্ট করছে, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ দুর্নীতির কারণেই, আবার অনিয়মের কারণে। এবং মানে জীবন হতে হবে নিরাপদ। এই 48 বছর পর জীবন নিরাপদ হতে হবে, সেটা আমরা বলে কেন বলতে হবে কেন? সেটা তো অটোমেটিক হওয়ার কথা। এবং মৃত্যু হতে হবে সহজ এবং শান্তির। রাষ্ট্র হতে হবে অসাম্প্রদায়িক, কিন্তু এখনো আমাদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব অনেকের মধ্যেই এই বিষয়টা রয়ে গেছে। এই বিষয়টা আমাদের ভেতর থেকে বের করে ঝেড়ে ফেলে দিতে হবে আমাদের নিজেদের পাঠদানের আগ্রহ এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে, যেন আমাদের শিশুরা এবং আমার পরের যে প্রজন্মরা, চতুর্থ প্রজন্ম যাদেরকে আমরা বলবো, তারা যেন এই বিষয়ের প্রতি আগ্রহ এবং আকৃষ্ট হয়ে এই রাজাকার গোষ্ঠী বা যারা স্বাধীনতার বিরুদ্ধে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারে এবং আমাদের দেশের চেতনাকে সঠিকভাবে ধারণ করতে পারে। আপনার প্রজন্মের মানুষ কিভাবে, আপনার বন্ধুরা, আপনার সহপাঠীরা? আমার প্রজন্মের কথা যদি আমি বলি, আপনি তো নিজে শহীদের পরিবারের মানুষ, আপনাকে বাদ দিয়ে অন্য যারা, তারা কিভাবে? আমার প্রজন্মের যারা আছেন তাদের মধ্যে অনেক দ্বিধা রয়েছে। এটা আমি নিজে এর ভুক্তভোগী। আমি যেহেতু শহীদ পরিবারের একজন মানুষ, তো আমি কিন্তু সবসময় এই মুক্তিযুদ্ধের চেতনা, এই চর্চাগুলোর মধ্যে ছিলাম। এই সংস্কৃতি চর্চা আমাদের পরিবারে রয়েছে, এখনো আছে। কিন্তু বাহিরে যারা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট না, সরাসরি যুক্ত নয়, তাদের কিন্তু জানার উপায় শুধুমাত্র তাদের পাঠ্যপুস্তক। এবং আমি যখন পড়াশোনা করেছি তখন কিন্তু ভুল তথ্য
আমাদের পাঠ্যপুস্তকে ছিল, কিছু না বেশ কিছু আমাদের পাঠ্যপুস্তকের তথ্যই ভুল ছিল, এবং এই বিভ্রান্তিকর তথ্যগুলোই আমাদেরকে এখন রীতিমতো হ্যাম্পার করছে যে আমরা স্বাধীনতা দিবস কত তারিখে, এটা অনেক ভিডিওতে দেখলে আমরা অনেকের কাছ থেকে জানতে পারি না। বিজয় দিবস কবে সেটা বলতে পারে না আমার প্রজন্মের মানুষজন, কিন্তু তারা তো তৃতীয় প্রজন্ম, তাদের তো জানার কথা, কিন্তু তারা কেন পারবে না? তাদের জানায় তাহলে ভুল আছে, তাদের পাঠদানের ক্ষেত্রে ভুল আছে। তো পাঠ পাওয়ার জন্য যাদের দরকার যে শিক্ষক, সেই শিক্ষকদেরকেও জানতে হবে, এবং এই শিক্ষকরা তো আমার বয়সী হয়ে গেছেন এখন, তো আমার চতুর্থ প্রজন্মের কাছেও এই ভুল তথ্যই চলে যাচ্ছে। আমরা যে ভুল তথ্য পেয়ে এসেছি সেটা খুব বেশি সংশোধন করা যাচ্ছে। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, সেই যুদ্ধের থেকে ফিরে এসেই এই কাজে লিপ্ত হয়েছেন হাসান, এখন পর্যন্ত সেই গবেষণার মধ্যে আপনি আছেন, নতুন তথ্য দিচ্ছেন, সবসময় কিছু না কিছু করার চেষ্টা করছেন। এই বিভ্রান্তি দূর করার জন্য কোথায় কাজ করা দরকার? দেখুন, আমি যেমন মুক্তিযোদ্ধা তেমনি আমি শহীদ পরিবারের সদস্য। তাকে ৭১-এর গণহত্যা আর প্রাণের মূল্যে দেশ অর্জন, এটা কিন্তু আমার প্রাণের কথা, আমার শরীরের প্রতি বিন্দুতে বিন্দুতে মিশে আছে। আমি তো মনে করি পুরো বাংলাদেশের প্রতিটি ধুলোতে আমার ভাই, আমার নিকটজনের রক্ত মিশে আছে। কাজে আমার অন্য অন্যদের যা রিয়াকশন হয় তার চেয়ে কিন্তু আমার মনে কিন্তু অনেক বেশি বাজে, ব্যর্থতা বাজে বেশি, লুটেরা সংস্কৃতি উত্থানে খুব কষ্ট হয়। সেটা কিভাবে ট্রান্সমিট হবে? এটা ট্রান্সমিট, প্রথম কথা হলো আমি ওই যে বললাম গ্রিড, লোভ থেকে আমাদের বেরোতে হবে। আপনি এমনি বের করতে পারেন, শিক্ষার মাধ্যমে লোভ থেকে বেরোতে পারি। তার শিক্ষা ব্যবস্থাটা বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। এবং মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা আসলে কি বুঝি সেটা কিন্তু যারা লিখছেন তাদের কাছে স্পষ্ট না, যারা বলছেন তাদের কাছে স্পষ্ট না। আমরা যারা ৬৯ থেকে কিংবা আরও আগের থেকে এই মুক্তিযুদ্ধের সাথে জড়িত, আমাদের কাছে কিছুটা হলে স্পষ্ট। নতুন করে মুক্তিযুদ্ধের চেতনাটা স্পষ্ট করা প্রয়োজন নতুন প্রজন্মের কাছে। এবং সেটা কি কখনো যদি কোনো নতুন প্রজন্মের কেউ যদি দোষ দেয় আপনাদেরকে যে আপনারা সেইভাবে আনতে পারলেন না আমাদের কাছে? না, এটার মধ্যে কিন্তু রাজনীতিবিদদের একটা ভূমিকা আছে। কেননা আমরা যারা রাজনীতিতে যারা আসছে, যারা কিছু কিছু ভেটারান, যারা আপনার ওই সময় যুদ্ধের সময় যারা ছিলেন কিংবা সংগঠক হিসেবে যারা ছিলেন, তাদের ভূমিকাটা বাদ দিলে আমি বলবো অনেকে যারা রাজনীতিতে আসে তারা তোষামদে যতটা ব্যস্ত বা চাটুকারিতে যত ব্যস্ত, মানে হালকা পলকা কথায় ব্যস্ত, কিন্তু মুক্তিযুদ্ধের গভীরে তারা কেউ নেই। কেন মুক্তিযুদ্ধ তারা জানে না। এবং ওই যে আপনার প্রাণের মূল্য, যে ৩০ লক্ষ শহীদের কথা বলেন, কিংবা ১ কোটি লোক শুধু ভারতে অভিবাসী হয়েছে, ২ কোটি লোক আপনার মনে করেন বাংলাদেশের প্রান্ত এলাকায় চলে গেছিলো, এদের মধ্যে কতজন শহীদ হয়েছিল, এবং তাহলে এগুলো যে জানতো তাহলে তারা বুঝতে পারতো যে ৩ মিলিয়ন যে কথাটা বলা হয় এটি কতটা সত্য। এবং নির্যাতিত নারীর কান্না তারা কেউ শুনতে চায়নি, কখনো তাদের কাছেও যায়নি, একদিনও থাকেনি। আমি বলবো যে মুক্তিযুদ্ধের ইতিহাস স্বল্প করে বন্দনা থেকে বের হয়ে আসে, হার্ড ফ্যাক্ট, প্রাইস অফ ফ্রিডম এবং স্বপ্ন, এবং যে যার জন্য আমরা লড়েছি, যেটা বললাম মানব মর্যাদা, ন্যায়, সাম্যতে, সেই বিষয়গুলো সহ, উদাহরণ সহ, এবং ওই এরশাদ আলী মণ্ডলের সেই উদারতার কথা মেনশন করে এই পাঠ করতে হবে। আমাদের কাছে অসংখ্য বই আছে। শুধু বই নয়, আপনি তো সরকারি উদ্যোগেই জানেন মুক্তিযুদ্ধ ইতিহাস প্রকল্প ১৬ খণ্ড শুধু প্রামাণ্য দলিল, এর সঙ্গে হাজার হাজার প্রামাণ্য জিনিস আমাদের কাছে, কিন্তু সেই ইতিহাস প্রকল্প এগুলো না, একটি প্রামাণ্য ইতিহাস আমরা পেলাম না। এবং প্রামাণ্য ইতিহাসটা নতুন করে করা দরকার, কনসাইজ, এবং সেটি প্রত্যেক যারা আপনার ক্যাডার সার্ভিস যারা আছে, যারা আপনার মনে করেন শিক্ষক হচ্ছে, যারা সেক্রেটারি সচিব হচ্ছে, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, আর উপরে উঠছে, তাদেরকে ওটি নতুন করে আবার পাঠ না করলে এবং তাদের ওরিয়েন্টেশন না হলে, প্রশিক্ষণ না হলে, তাহলে কিন্তু তাদেরকে আমার মনে হয় না ফার্দার প্রমোশন দেওয়া উচিত। এবং প্রত্যেক স্কুল কলেজে অবশ্যই একেবারে প্রথম শ্রেণী থেকে মুক্তিযুদ্ধের একটা ছোট করে ইতিহাস, বিশেষ করে মানুষের ত্যাগের ইতিহাস, বদ্ধভূমির ইতিহাস, বদ্ধভূমির ম্যাপ থাকা উচিত। এবং ওই রাজাকার আলবদর কারা ছিল সেটাও চিহ্নিত করে তালিকা। খুব বেশি দিন রাজনীতি না হলেও আপনি রাজনীতি করেছেন, সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্যের জন্য কাজ করেছেন। রাজনীতিবিদদের কথা যেটি বলেন, আমাদের রাজনীতিবিদরা কি একটু পিছিয়ে আছে এই ব্যাপারে?
প্রথমে আমি বর্নিলের কথা বলবো। ওর কথা শুনে খুব কষ্ট লাগলো যে এখনো আমাদের 3rd জেনারেশন 4th জেনারেশন এখনো মুক্তিযুদ্ধ চিনে না, 16ই ডিসেম্বর কি, 25শে মার্চ জানে না। মানে এটা আসলেই দুঃখজনক। মানে আমি 1971-এ খুব ছোট ছিলাম কিন্তু মুক্তিযুদ্ধ দেখেছি, এবং হাসান ভাই তো যুদ্ধ করেছেনই। মানে তাদের জন্য এটা এত কষ্টকর শোনাটা, সেটি আমি চিন্তা করছিলাম যে কিভাবে বোঝানো যায়। আসলে আমার মনে হয় রাজনীতিবিদদেরও একটা বড় দায়িত্ব নিয়ে করতে হবে, কারণ তারা একটা এলাকা কিন্তু কন্ট্রোল করে এবং তারাই কিন্তু দেখে রাখতে পারে যে তাদের প্রত্যেকটি স্কুলে কলেজে তাদের যে প্রশাসন আছে, প্রশাসনের সবাই কি মুক্তিযুদ্ধ সম্বন্ধে অবগত আছে নাকি, এবং তারা কি ওই চেতনায় বিলিভ করে নাকি। বিকজ ওই চেতনায় যদি আপনি বিশ্বাস না করেন আপনি কোনো কাজ করতে পারবেন না। তো এটা আমার মনে হয় এটা বাধ্যতামূলক করে ফেলা উচিত। প্রত্যেকটা এমপি বা মন্ত্রী যারা আছেন তাদের এইটা একটা দায়িত্ব দিয়ে করতে হবে। নির্বাচনী এলাকায় কোনো বদ্ধভূমি আছে কিনা, এই যে এখনো গত সপ্তাহেও কিছু গণকবর পাওয়া গেছে, এতদিন পরে 49 বছর হয়ে গেছে এখনো আমরা গণকবর পাচ্ছি। এবং চাচা বলল যে তার কাছে এসব ইনফরমেশন আগেই ছিল, তাহলে আমরা এতদিন পরে জানছি কেন? সেটাও আমার একটা কোয়েশ্চেন, যে এতদিন পরে কেন আমরা জানছি। তাহলে যে গবেষণা করেছে, যে তথ্য নিয়েছে, সেটা কি তাহলে আমাদের জন্য কি ওপেন করা হয়নি? এটা কি চর্চা হয়নি? কেন হয়নি? তাহলে কি করতে হবে আমাদের? দেখুন, আমি প্রথম যে এটা গ্রন্থ হবে প্রায় 838 পাতা, যেটাকে ইউএস থেকে কংগ্রেস লাইব্রেরি ক্যাটালগ করলো, ইউরোপিয়ান ইউনিয়ন তার ট্রান্সলেশন নিয়ে গেল, হিউম্যান রাইটস হাই কমিশনে আমাকে দাওয়াত করলো 56 আপনার যে অধিবেশনে, 57 অধিবেশনে। অথচ দেশের ভিতর কোনো সরকার মন্ত্রণালয় কি কখনো যোগাযোগ করলো? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কিন্তু আমার সাথে যোগাযোগ করেনি। তবে প্রথম ওই বিএনপি সরকারকেও আমি জোর করে আমি কতগুলো বই দিয়েছিলাম, কয়েক হাজার বই দিয়েছিলাম, 2000 বই দিয়েছিলাম বিভিন্ন জায়গায় ডোনেট করার জন্য। এবং যেটা তৎকালীন সচিব, বেশ কয়েকজন সচিব যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা আগ্রহের সাথে পাঠ করেছেন, ভালো বলেছেন, কিন্তু তারাও কোনো উদ্যোগ নেন নাই যে এটিকে সামনে আনবার জন্য। এবং সবচেয়ে বড় দুঃখের কথা হলো এটি যে আমি বলবো যে কথাটা আপনি শুরু করেছিলাম যে মুক্তিযুদ্ধের যে কারণে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এটি বর্তমানে যারা রাজনীতি করছেন তাদের সিংহভাগের কাছে একেবারে যতটুকু পরিষ্কার হওয়া উচিত ততটুকু পরিষ্কার, এবং তাদের অনেকেই পলিটিক্স যে জিনিসটা কি সেটা শুধু কূটনীতি, কাজ এখন অনেক বাকি। সেই দায়িত্ব হয়তো আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের রেখে যেতে হবে এবং তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য বলতে হবে। আমরা ফিরবো আলোচনা। আমাদের সঙ্গে আছেন এম এ হাসান, মাজেমিন খালেদ এবং বর্নিল আমাদের সঙ্গে আছেন। আপনারাও থাকুন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধের নতুন শপথ এই নিয়ে। আমাদের সঙ্গে আছেন মাজেমিন খালেদ, ডাক্তার এম এ হাসান এবং মধুপতি বর্নিল। আমি বর্নিল আপনাকে দিয়ে আবার শুরু করতে চাই, নতুন প্রজন্মের কাছে শুনতে চাই যে এই কথাগুলো যে আমরা আলোচনা করছি এবং আপনারা যে একটু সমস্যার কথা বললেন যে এখন মধ্যে আছে, এটাকে কাটানোর জন্য আপনাদের মাথায় কি আছে? আপনারা কি ভাবেন যে কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা এগোবো, কিভাবে সেই অহংকারকে ধারণ করে আমরা একটা যুদ্ধজয়ী জাতি, আমরা পাকিস্তানের মতন একটি সেনাবাহিনীকে পরাস্ত করেছে আমাদের মুক্তিযোদ্ধারা, এবং তারপরে আমরা দেশকে 48 বছরে এগিয়ে নিয়েছি। এই যে অহংকারের জায়গাটা আপনারা বোধ করেন কিনা যে আমরা একটা যুদ্ধজয়ী জাতি? হ্যাঁ, আমি অবশ্যই গর্বিত আমার দেশকে নিয়ে যে আমরা এরকম একটা যুদ্ধজয়ী জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি পৃথিবীর মানচিত্রে। কিন্তু আমার যে প্রশ্নটা আছে যে আমাদের দেশে মুক্তিযোদ্ধাদের একটা তালিকা তৈরি হয়েছে, কিন্তু শহীদদের কোনো তালিকা পারফেক্টলি এখন পর্যন্ত কোনো তালিকা, শহীদদের তালিকা 30 লক্ষ শহীদ আমাদের দেশে, আমরা বলে থাকি অ্যাপ্রক্সিমেটলি 30 লক্ষ শহীদ তারা আত্মত্যাগ করেছেন, কিন্তু শহীদদের কোনো ঠিকঠাক কোনো তালিকাও নাই। হাসান দাদুর নিজের বইয়ের মধ্যে আমি তার বইয়ে দেখেছি যে তার বইয়ে তালিকা করে দেওয়া আছে, তালিকা অনুযায়ী তাদের ঘটনা বিবরণ দিয়ে দেওয়া আছে, কিন্তু তারপরও আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই দিকে কোনো নজর এখনো পড়ে নাই। আমি মনে করব যে এই দিকে নজর দেওয়া উচিত। আর দ্বিতীয় যে কথাটা, যে আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে, আমরা যারা সাধারণভাবে যারা চলাফেরা করি রাস্তাঘাটে, তাদের মধ্যে এই চেতনাবোধ তৈরি হয় না। কারণ হচ্ছে আমাদের মধ্যে পাড়ায় পাড়ায় যে জাগরণটা হওয়া উচিত সেই জাগরণটা নাই। আমার মনে হয় স্মৃতিস্তম্ভ পাড়ায় পাড়ায় গড়ে তোলা উচিত, প্রত্যেক
শহীদের নামে প্রত্যেক শহীদকে কেন্দ্র করে বা প্রত্যেক মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে যদি একটা হলেও পাড়ায় পাড়ায় স্মৃতিস্তম্ভ করে তোলা যায়, তাহলে হয়তোবা অনেকটা কাটিয়ে উঠতে পারবো, সাধারণ মানুষের মন গোড়ায় হয়তোবা আমরা পৌঁছে যেতে পারবো এবং তারা মুক্তিযুদ্ধকে প্রত্যেক দিন স্মরণ করবে, এটা আমার কাছে মনে হয়। আমি একটু এম হাসানের কাছে থাকবো। বনিল তো শহীদদের তালিকার কথা বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা করতে গিয়ে যে হ্যাস্তেলে যে গোবর অবস্থা করেছে, আমরা যে প্রাথমিক সুপারিশ করেছি তার মধ্যে আমি বলছি যে মুক্তিযোদ্ধাদের তালিকাটা যদি সঠিকভাবে এখনই না করি, এই বনিলদের মতন যারা পরবর্তী প্রজন্ম তারা কিন্তু এদের কিন্তু দোষ দেবে, তোমরা মুক্তিযুদ্ধের তালিকায় করতে পারো না, আবার মুক্তিযুদ্ধের কথা কেন বলো, আমরা কিভাবে এই অহংকারকে কেন্দ্র করে এগোবো। এইটা যদি আপনি বলেন, তার সঙ্গে যদি একসঙ্গে বলি যে আমরা সেই সুপারিশ করবো কিনা যে রাজাকারদেরও তো তালিকা হওয়া উচিত, অবশ্যই সংখ্যা তো আরো কম না। অবশ্যই প্রথমে আমি শেষটা দিয়ে শুরু করি। রাজাকারদের তালিকা যেমন ধরুন আপনার প্রায় 50,000-এর একটা স্টেটমেন্ট জেনারেল নিয়াজি নিজে দিয়েছেন, তারপরে আরও কিছু যুক্ত হয়েছে এবং রাজাকার অর্ডিন্যান্সটা আমাদের সম্ভবত সেপ্টেম্বর মাসে আপনার পাস হয় 1971-এর। এবং আপনার মাওলানা ইউসুফ যেটা আপনার মানে সরকারের ইসের বাইরে মানে এখতিয়ারের বাইরে, কিন্তু তার স্মৃতি কথা যেটা উইটনেস টু সারেন্ডার, সেখানে কিন্তু সে বলছে যে কি কি দরকার, কত রাজাকার করলাম, তার জন্য কত অস্ত্র দরকার, এগুলো কিন্তু তার বর্ণনায় লেখা আছে, ওখানে লেখা আছে এবং কার কি দায়িত্ব কি দিয়েছে সবই লেখা আছে ওখানে, যদি কেউ পড়ে দেখে। আমরা কেউ কিন্তু পড়ে দেখেনি, দেখবেও না, সন্দেহ আছে আমার। এবং দ্বিতীয় বিষয়টা হলো যে 37,000-এর বেশি আমরা রাজাকারের বিচার করলাম। ওই 37,000-এর যে দলিল বা যে আমাদের না আমাদের প্রেসিডেন্ট অর্ডার 8, প্রেসিডেন্ট অর্ডার 8-এর অধীনে আমরা যেটা করলাম এবং যেটা কিনা আমরা 72-তে প্রেসিডেন্ট অর্ডার যেটা হলো, যেটাকে সবাইকে জেলে নেওয়া হলো, মানে সবাই ছাড়া পেয়ে গেল 75 সালের পর। হ্যাঁ, এবং 75-এ জিয়া রহমান যাদেরকে মুক্ত করলেন, সেই 37,000-এর কেসের সেই নামগুলো ধরলে তো আমরা 37,000 নাম পেয়ে যাচ্ছি রাজাকারদের। আমাদের কাছে বেশ কিছু তালিকা রয়েছে, সেই তালিকা নিয়ে আমরা রাজাকারদের তালিকাটা আমি ব্যক্তিগতভাবে সরকারকে সাহায্য করতে চাই, কিন্তু সরকারকে তো আমার কাছে আসতে হবে। যেমন গণহত্যা স্পট নিয়ে যখন কথা হচ্ছিল, আমরা বলছিলাম ইউনেস্কোর চিঠি আছে, ইউনেস্কো 2004-এ এই চিঠি দিয়েছে, তারা বলেছে যে গণহত্যার দিবস হিসাবে একটু প্রতিষ্ঠা করা কঠিন, আমরা মানে যুদ্ধ নিষ্ঠুরতা বিরোধী দিবস হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইলাম। এই আলোকে তাজুল সাহেব তো বললেন যে হ্যাঁ উনি চেষ্টা করবেন 2009, কিন্তু সেটি আপনার ঠিক সময় না হওয়াতে আমরা ট্রেনটি হারিয়েছি এবং 9 বছর পর এখন আমরা নতুন করে বলছি যে এটা কি করতে হবে গণহত্যা দিবস। এখন বিষয়টা এবার যতটা আসলো, গত কয়েক বছর কিন্তু সেভাবে আসে। অবশ্যই আমি সেটা সাধুবাদ জানিয়ে বলবো, এটা করতে হলে কিন্তু মেথোডোলজি ফলো করতে হয়, এটা আবেগ দিয়ে হয় না, সংখ্যা বাড়িয়ে লাভ হবে না। গণহত্যা স্পট কিন্তু স্পেসিফিক গণহত্যা স্পট, তার গণহত্যার ডেফিনিশন হতে হবে। যেমন জগন্নাথ হত্যাকাণ্ড হল একটা পারফেক্ট গণহত্যার একটা এক্সাম্পল, এবং সেই গণহত্যাগুলো আপনার মনে করেন আপনার যেমন আপনার ভূমিগুলো যেন আলাদা করা দরকার। বধ্যভূমি 5,000 বেশি বধ্যভূমি আমাদের কাছে, সেটা আপনার সরকারকে আমলে নিতে হবে। বধ্যভূমিকে চিহ্নিত করার জন্য 3 টুকরো আপনার বড় বড় কাঠ কালো রং করে আপনার সুন্দর করে দিলে, একটু মাটি উঁচু করে দিলে, ঘাস লাগিয়ে দিলে সুন্দরভাবে বদ্ধভূমিটি আপনার, এবং তার শুধু শনাক্ত করলে তার স্যান্টিটি বজায় রাখতে হবে এবং শহীদের রাখতে হবে। আমি একটু এই যে আমরা যে প্রাথমিক সুপারিশ করেছি গত 7টি আলোচনা, আজকে তো 8 নম্বর আলোচনা, সেখানে আমরা বলেছি যে শুধু শহীদ গণহত্যার যে চিহ্নিত জায়গা তা করলে হবে না, ছোট একটা জাদুঘরের মতন করতে হবে যাতে মানুষ জানতে পারে অবশ্যই যে এখানে কি শুধু একটি আপনি যেটা বললেন যে ফলক লাগালেই হবে না। হ্যাঁ, তো অবশ্যই সেখানে আপনার যারা শহীদ হয়েছে, যাদের নাম জানা যাচ্ছে, তাদের সহ ওই এলাকার লোকদেরকে ইনভলভ করতে হবে। তারা প্রতিদিন বিকেলে কথা বলবে যে এইখানে এটা হচ্ছে, এটা ওই দিবসে না, শুধু প্রতিদিন কথা বলবেন এবং তার ওরাল হিস্ট্রিটা নিতে হবে, স্থানীয়ভাবে ওরাল হিস্ট্রিটা নিতে হবে। এটা একটা বড় উপায় হলো গণহত্যা ভূমিগুলোর সংরক্ষণের, তার সম্মান প্রতিষ্ঠা করার এবং সেই জিনিসকে জনমনে স্মৃতির মধ্যে সেটা ঢুকিয়ে দেওয়া। এবং সেই সাথে রাজাকারদের সন্তান সহ রাজাকারদের উত্তরসূরি, পাকিস্তানপন্থী উত্তরসূরি বা পাকিস্তানের সাথে যারা বাংলাদেশের বিরোধিতা করে, তাদের উত্তরসূরিরা কোনো লাভজনক পদে যেতে পারবে না, এমপি হতে পারবে না, সরকারি চাকরি যেতে পারবে না। এটি আপনার আইন হওয়া উচিত। আমি মাহমুদ খালেদের কাছে ফিরবো। আসলে আমি একটু সংশোধন করি, আমরা 10 নম্বর আলোচনা এই মাসে আমরা 9টি করেছি, আজকে 10ম আলোচনা করছি। সেই শেষে আমরা একটা প্রাথমিক সুপারিশ দেবো। মাহমুদ খালেদ কোনো যুক্ত করতে চান কি, আমরা কোনো সুপারিশ বা কোনো কিছু বলতে চান কি যেটা হওয়া উচিত? আরেকটা কথা যুক্ত করতে চাই যে আমরা শহীদদের কথা এত বলছি কিন্তু তাদেরকে সেই সম্মানটা দিচ্ছি না। যতক্ষণ না আমরা
ওই জায়গাগুলিকে চিহ্নিত করে আলাদা করব এবং তাদেরকে ওই সম্মানটা দিব যে এখানে একজন মুক্তিযোদ্ধা আছেন, শহীদ আছেন। আসলে মুখে বলে ততক্ষণ কোনো লাভ হবে না। আজকে পেপারে একটা আর্টিকেল দেখে খুব ভালো লাগলো, একটা নিউজ এসেছে যে আমাদের চিফ হুইপ লিটন চৌধুরী তার এলাকায় এই মুক্তিযোদ্ধা স্তম্ভ বানিয়েছে 20টারও বেশি। তো এইভাবে যদি সবাই এলাকা ভিত্তিক করে তাহলে, এবং প্রত্যেকটা এলাকাতেই কিছু কিছু ইতিহাস আছে, মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, সেখানেই করুক এবং একটা ছোট নোট দিল যে ওখানে মুক্তিযোদ্ধারা কারা আছে বা কারা রাজাকার ছিল। ওটা যতবার একটা ছাত্রছাত্রী প্রতি পাড়ায় সব বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমিতেই কিন্তু মুক্তিযুদ্ধ আছে, প্রতিটি ইঞ্চিতে কিন্তু আপনার শহীদের মরদেহ। এবং ছাত্রছাত্রীরা যখন এটা সামনে দিয়ে যাবে একবার দেখলেও তো ওটা মাথার মধ্যে চলে যাবে, প্রশ্ন জাগবে এটা কি সেটা জানার ব্যবস্থা। আরেকটা জিনিস করা প্রয়োজন, 71-এ যে 4.5 লাখের বেশি নারী নির্যাতিত হয়েছে তাদের স্মরণে একটি স্তম্ভ এবং একটা আর্কাইভ থাকা উচিত জাতীয়ভাবে, যেটি কেন্দ্রীয়ভাবে, যাতে প্রত্যেক মানুষ তাদের ত্যাগটা বুঝতে পারে এবং নারীর মর্যাদা আপনার মনে করেন, মানে আমরা যখন নারীর মর্যাদার কথা বলি, নারীর সম-অধিকারের কথা বলি, নারীর ক্ষমতায়নের কথা বলি, এবং সেটা তো ওই জায়গা থেকে উৎসাহিত হবে। হ্যাঁ, এবং সেটা ট্রান্সলেশন হতে হবে, আমাদের কমিটমেন্টটা ট্রান্সলেশন হতে হবে, বিচারের বিষয় ট্রান্সলেশন হতে হবে। অর্থাৎ আমরা মুখে মুখে বললাম 71-এ যারা ধর্ষণ করে তাদের বিচার করছি, আর এখন সেই ধর্ষণ যদি চলমান থাকে আমরা বলবো যে আমরা ব্যর্থ হয়েছি। মানে আমরা ওই নারীর সম্ভ্রমের কথা বলবো, 2 লাখ নারী 4 লাখ নারীর সম্ভ্রমের কথা বলবো, কিন্তু এখন নারীকে সম্মান দেবো না পরিবারে, সমাজে, রাষ্ট্রে, কর্মক্ষেত্রে, তা তো আর হবে না। আমি বনিলকে দিয়ে শেষ করতে চাই, শেষ প্রজন্ম যদি আমরা শেষ মানে এখনকার মতো সবশেষে তরুণ প্রজন্ম, আপনি বলেন যে আপনি কি সুপারিশ করতে চান, মুক্তিযুদ্ধ কিভাবে আমরা আমাদের অহংকারের বিষয় হিসেবে রাখবো? অহংকারের বিষয় অবশ্যই আমাদের কাছে এখনো, কিন্তু প্রতিটি মানুষের মধ্যে যতক্ষণ না আমরা এই চেতনাটা গড়ে তুলতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই অহংকারটা অক্ষুণ্ণ থাকবে না। এই জন্য আমার মনে হয় যে সরকারেরই কিছু উদ্যোগ নেওয়া উচিত, কারণ সামনেই আমাদের সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার, আমাদের 2 বছর পরে সুবর্ণ জয়ন্তী, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কিছু সরকারেরই উচিত কিছু উদ্যোগ নেওয়া। যেমন বললাম যে পাঠদানের ক্ষেত্রে সেই প্রশিক্ষণ, শিক্ষকদের যে প্রশিক্ষণ, সেগুলোর দিকে খেয়াল রাখতে পারেন, শহীদদের তালিকা সেটার দিকে নজর দিতে পারেন, এবং রাজাকারদের তালিকা তৈরি করা উচিত, কিন্তু সেটা অবশ্যই ঘৃণার চোখে, ঘৃণা প্রকাশের জন্য, এবং পাঠ্যপুস্তকেও থাকতে হবে সেটা। এবং আমার আরেকটা যেটা মনে হয় যে পাড়ায় পাড়ায় স্মৃতিস্তম্ভ তৈরি করে না দিলে সাধারণ মানুষের কাছে কখনোই পৌঁছানো যাবে না। আপনাদের 3 জনকে ধন্যবাদ। আমাদের একটি প্রাথমিক সুপারিশ যেটা আমরা 3 প্রজন্মের কাছে দিতে চাই, আমরা আশা করি এই সুপারিশগুলো নিশ্চয়ই আপনাদের সর্বশেষ আলোচনা যুক্ত করে আমরা চূড়ান্ত করব, এবং একসঙ্গে সমাজে যদি যায় তাহলে হয়তো কিছুটা উপকার হলেও হতে পারে, এবং বনিল যেটি বলেছেন সেদিকে যাতে আমরা এগোতে পারি। আমরা 3 জনের কাছে 3টি সুপারিশ দিলাম। আপনার জন্য আপনি নিশ্চয়ই গবেষণা করেন, আপনি এগিয়ে নেবেন এবং আমাদের এই সুপারিশগুলোকে আরো সমৃদ্ধ করবেন। ওনার গবেষণা আমি দেখতে চাই, মানে আর্কাইভে পেতে চাই। আমি ক্লিক করলে শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়, আবারও আলোচনা করব নতুন কোনো বিষয়ে। থাকবে নতুন অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন 24 ঘন্টা।